ভাই কাশ্মীরে আজকে আপনারা দেখেন কাশ্মীরের পেহেলগাঁওতে যেভাবে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে এবং সাথে সাথে যারা হামলায় শহীদ হয়েছে তাদের স্মৃতিতে আমরা আজকে রক্তদান শিবির করছি। কিন্তু প্রশ্ন আপনাকে আমাকে করতে হবে, প্রশ্নটা হওয়া দরকার ছিল দেশের প্রধানমন্ত্রীকে, প্রশ্নটা করার দরকার ছিল মোদিজিকে, প্রশ্নটা করার দরকার ছিল অমিত শাহজিকে, প্রশ্নটা করার দরকার ছিল ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং সাহেবকে। কিন্তু দুর্ভাগ্য আমরা প্রশ্ন করছি আমার পাড়ার চায়ের দোকান আছে যে তাকে, আমরা প্রশ্ন করছি ফলের দোকানদারের সামনে গিয়ে, আমরা প্রশ্ন করছি রং মিস্ত্রিকে গিয়ে কেন জঙ্গি আক্রমণ হলো। বুঝতে পারছেন? ওই রং মিস্ত্রি বলতে পারবে কেন জঙ্গি আক্রমণ হলো? ওই যিনি ভ্যান চালায় তিনি বলতে পারবে? যার ফলের দোকান আছে দেখতে পারলেন না হরিয়ানাতে ফলের দোকান ভেঙে দিচ্ছে, তাকে প্রশ্ন করছি। এটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের প্রশ্ন প্রথম করতে হবে ওখানে জঙ্গি আসলো কিভাবে বলেন ভাই। এই যে রক্তদান শিবির হচ্ছে এখানে নিরাপত্তার দায়িত্ব কাদের আছে বলুন? ক্যালকাটা পুলিশ, চন্দনেশ্বর থানা নাকি না মাধবপুর থানা? আচ্ছা ক্যালকাটা পুলিশের নিরাপত্তার দায়িত্ব তো এটা। এখানে যদি কিছু অঘটন ঘটায় কাকে প্রশ্ন করবেন বলেন? আমি ফুরফুরা শরীফে গিয়ে আমাদের ওখানে তৃণমূলের নেতাকে প্রশ্ন করব, তাকে ধরে টানাটানি করব? উচিত হবে? আমাকে কাকে প্রথম প্রশ্ন করতে হবে? পুলিশকে, যে আপনি নিরাপত্তায় থাকা অবস্থায় এখানে হামলা হলো কেন? তাই তো স্বাভাবিক। এখানে নিরাপত্তা কে দেবে আমাকে? আপনাকে কে নিরাপত্তা দেবে? তার জন্য ট্যাক্সের টাকা দিয়ে কাকে রেখেছেন? পুলিশকে। তো একইভাবে এখানে হামলা যদি হয়, আমি যে দেগঙ্গাতে তৃণমূল যিনি করেন তাকে ধরে টানাটানি করলে উচিত হবে কি আমার? হবে কি? ঠিক কাশ্মীরে যে পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী অ্যাটাক হয়েছে, আমাদের তো দায়িত্ব, প্রশ্ন তো হবে সরকারকে, ওখানে জঙ্গি আসলো কি করে? কারণ ওখানে আসা যাইবে না, জায়গা নয় ওখানে আসার। আর ছোট বন্দুক নিয়ে আসেনি। ওই ফেসবুকে সোশ্যাল মিডিয়া দেখছিলাম ছোট পিস্তল পকেটে করে নিয়ে চলে এসছে, তাও একটা বলা যেতে পারতো। আর কাশ্মীরে আমি বলছি না, আমি আমার কথা বলছি না, আপনারা সোশ্যাল মিডিয়া দেখুন 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া পুলিশ থাকে। পুলিশ শুধু কাশ্মীরি পুলিশ নয়, সেন্ট্রাল ফোর্স থাকে, আধা সামরিক বাহিনী থাকে, সামরিক বাহিনী থাকে। এবার বলুন একটা জায়গায় এসে হত্যাযজ্ঞ চালালো নির্বিচারে, ওখানে আমাদের 2000 মতো টুরিস্ট ছিল, তাদের ওখানে গুলি চালালো, দীর্ঘক্ষণ ধরে গুলি চালালো, কোনো ফোর্স আসলো না। বলছে প্রায় 50 রাউন্ড গুলি চালিয়েছে, কোনো ফোর্স আসলো না। এটা ভেবে পাওয়া যায় ভাই? এর মধ্যে তো কিছু ষড়যন্ত্র আছে, কিছু তো রাজনীতি জড়িয়ে আছে, সেটা তদন্ত সাপেক্ষ। কেউ বলছে ওয়াকফ আন্দোলনে কেন্দ্র সরকার মুখ থুবড়ে পড়েছে মাইন্ডকে ডাইভার্ট করার জন্য, কেউ বলছে বিজেপির এটা হয়তো গোষ্ঠীদ্বন্দ্ব, অমিত শাহ আর মোদিকে দুর্নাম করার জন্য, কেউ বলছে এখানে বা অন্য কোনো দেশের ষড়যন্ত্র আছে। সবটাই তদন্ত সাপেক্ষ। তদন্ত হোক, সত্য উদ্ঘাটন হোক, যা আমরা চাইবো না ভাই? এ বলুন চাইবেন না? কিন্তু 2019 সালে আমরা দেখেছি কি হয়েছিল। পুলওয়ামাতে টেরর অ্যাটাক হয়েছিল। 300 কিলো মতো নাকি নিয়ে এসে আমাদের যে সেনারা যাচ্ছিল, আধা সামরিক বাহিনী যাচ্ছিল, ওখানে আক্রমণ করে প্রায় 40 জনের অধিক আমাদের দেশের সিআরপিএফ এর জওয়ানদেরকে শহীদ করলো। মনে আছে আপনাদের? তো যারা শহীদ করলো সেই বর্বরদের মধ্যে কতজনকে ধরেছে, গ্রেফতার করে কতজনকে ফাঁসির ব্যবস্থা করেছে, বা যে তদন্ত হয়েছে 6 বছর ধরে কি হলো আপনারা কেউ জানেন? চাপা পড়ে গেল তো? চাপা পড়ে যায়নি? তা আমাদের জানা দরকার তো নাগরিক হিসাবে। নাগরিক হিসাবে আমাদের জানতে হবে না যে কারা আক্রমণ চালালো, আমাদের 40টা সেনাকে শহীদ করলো? সেই সময়ও দেশপ্রেমিকদের, স্বঘোষিত দেশপ্রেমিকদের অনেক উৎসাহ দেখতে পেয়েছিলাম। কিন্তু তারা আজকে প্রশ্ন করছে না, আমরা প্রশ্ন করছি। সেই সময়ে করেছিলাম, আজকেও করছি। পেহেলগাঁওতে যারা সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে তারা একটাও না ছাড় পায়, সে পাকিস্তানে ঢুকে থাকুক, আফগানিস্তানে থাকুক, আমেরিকাতে থাকুক, যেখানেই থাকুক, তাদেরকে খুঁজে
বার করে নিয়ে এসে তাদের বিচার হোক ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে, 6 মাসের মধ্যে বিচার হয়ে তাদের ফাঁসির ব্যবস্থা করুক। ওই যাবজ্জীবনে আমি এদের ক্ষেত্রে বলবো না, কারণ ওই যাবজ্জীবন হলে আমার দেশে থাকবে, আমাদের দেশে থাকবে, জেলে থাকবে, ডাল ভাত যাই খাও না কেন আমাদের ট্যাক্সের টাকাও ধ্বংস করবে। ওকে 6 মাসের মধ্যে যে ফাঁসির ব্যবস্থা হোক, এই ডিমান্ড আমরা করছি। কিন্তু সাথে সাথে এটাও আমরা প্রশ্ন করছি, 2019 সালে পুলওয়ামাতে যারা অ্যাটাক করলো তারা কেন এখনো গ্রেফতার হলো না, বা কারা করেছিল, যারা যারা ছিল বা যে গোষ্ঠী ছিল, এখনো তদন্ত কেন শেষ হলো না, বা তদন্তের অগ্রগতি কত দূর সেটাও আমাদেরকে জানতে ইচ্ছা করছে। এই প্রশ্ন যখন আপনি করবেন, এই প্রশ্ন যাতে না আপনি করেন, সেই জন্যই আপনার আমার মাইন্ডে কি ঢুকিয়ে দেওয়া হলো, বলছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই। আরে পাকিস্তান থেকে ওই অবধি আসলো, নির্বিচারে আমার ভাইদেরকে গুলি করলো, আমার ভাইদেরকে খুন করলো, শহীদ করলো, আবার তারা নির্দ্বিধায় পাকিস্তান চলে গেল। এই প্রশ্ন আসছে না মাথায়? কিন্তু আপনি করতে পারছেন না কেন? আপনার মাথায় তো ঢুকিয়ে দিয়েছে মুসলমান হিন্দুকে মেরেছে, হিন্দু খুন হয়েছে, মাথায় ঢুকিয়ে দিয়েছে আপনার আর অন্য মাথায় ঢুকবে না। কিন্তু প্রশ্ন করতে হবে, আরে এ তো সেকেন্ড। প্রথম প্রশ্ন হচ্ছে ওই জঙ্গিগুলো এখানে আসে খুন করলো কিভাবে? প্রথম কোশ্চেন তো এটাই। এর জবাব তো অমিত শাহকে দিতে হবে, এর জবাব তো শুভেন্দু অধিকারীদেরকে দিতে হবে, এর জবাব তো মোদীকে দিতে হবে। এই প্রশ্ন না আপনি আমি করে, সেই জন্য আপনার আমার মাথায় সাবজেক্ট ছেড়ে অবজেক্টটা ঢুকিয়ে দিয়েছে, আর আমরা অবজেক্ট নিয়ে খুব হই হই করছি, একে অপরের প্রতি অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে ফেলছি। একে অপরে আমরা যখন দীর্ঘদিন ধরে বসবাস করছি, কিন্তু এখন আমরা আর চোখে দেখতে শুরু করছি। এই আর চোখে দেখতে দেখতে এই বিষে আক্রান্ত হয়ে, বললেন আমার আগে শাহাবুদ্দিন সিরাজি সাহেব, একজন মহিলা ডক্টর, সেও এই বিষে আক্রান্ত হয়ে একজন তিনার অবচেতনে, হয়তো তার সচেতনতার অভাবে তিনি এমন কথা বলে ফেললেন, সমগ্র ডাক্তারের পেশাকে তিনি প্রশ্ন সম্মুখে করে দিলেন। বন্ধুগণ, আমাদের ভাবতে হবে, একটু বুঝতে হবে এর মধ্যে কি ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্রটা উদ্ঘাটন না হওয়া পর্যন্ত আপনি ধরতে পারবেন না। হ্যাঁ, আমরা দেখলাম অনেকে শেয়ার করেছে, অনেকে কি এই যখন কাশ্মীরে টেরর অ্যাটাক হয়েছে, টেররিস্টদের হাত থেকে কাশ্মীরে যারা ঘুরতে গিয়েছেন টুরিস্টদেরকে বাঁচানোর জন্য জীবন উৎসর্গ করেছে। শুধু জীবন উৎসর্গ নয়, বিজেপির দ্বারা নেতা কাশ্মীরে ঘুরতে গিয়েছে, কাশ্মীরের মানুষেরা সেই সমস্ত বিজেপির নেতাগুলোকে বুকে আগলে রেখে, তাদেরকে নিরাপদে জায়গায় রেখে, যখন আর্মি এসেছে তাদেরকে আবার আর্মিদের কাছে পৌঁছে দিয়েছে। যদি হিন্দু মুসলমানের লড়াই হতো, তাহলে তো বাড়ির মধ্যে ডেকে নিয়ে গিয়ে যারা নিরাপদে রেখেছিল ওখানেই তো খুন করে দিত ভাই। ও তো আবার বিজেপির নেতা। কিন্তু সম্পূর্ণরূপে সাধারণ কাশ্মীরিদেরকে, সাধারণ দেশের নাগরিককে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমাদেরকে চোখ কান খুলে চলতে হবে। আমরা আজকে এই মঞ্চ থেকে, এই রক্তদান শিবির থেকে আমরা আওয়াজ তুলব, আমাদের 27টা ভাইকে খুন করেছে যারা, একটাও না তারা ছাড় পায়, তাদেরকে খুঁজে বার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে এমন 6 মাসের মধ্যে। এ আমার সাথে সহমত তো ভাই? একটু হাত তুলুন তো ভাই যারা সহমত। তাদের ফাঁসি চাই তো আপনারা? কোনো মতেই না ছাড় পাই। আর এটাও আওয়াজ তুলবো, এই পুলওয়ামার মতো 6 বছর হয়ে যাচ্ছে, छोड़ो ना, गेट में जो आना चाहेगा छोड़ दीजिए, यहाँ पे आदमी देख लेगा, दूसरा कोई नहीं चलेगा। এটাও তুলবো আমরা আওয়াজ, যে পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছে, যে তদন্ত হয়েছে, তদন্তটা এবার পাবলিক ডোমিনে নিয়ে আসা হোক। ওরা হিংসার বাতাবরণ আনার চেষ্টা করছে, মানুষের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের মধ্যে যাতে আরো বেশি বেশি বিশ্বাস স্থাপন হয়, দুটো গোষ্ঠীর মধ্যে, দুটো জাতের মধ্যে, দুটো বর্ণের মধ্যে ঐক্য যাতে আরো বেশি এস্টাবলিশ হয়, তার জন্য বিভিন্ন সামাজিক অনুষ্ঠান রাজনৈতিক মঞ্চ থেকে করার চেষ্টা করছি। এতে অনেকের ঈর্ষা হচ্ছে, ডিস্টার্ব করছে, আটকানোর চেষ্টা হচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলছি যে দেখুন, এই খেলায় যদি আপনি মেতে ওঠেন, শুধু একা আইএসএফ জ্বলবে না। যে আগুন আপনি লাগাচ্ছেন,
শুধুমাত্র আইএসএফ একা এই আগুনে পড়বে না, যে আগুন জ্বালানোর চেষ্টা করছে তাকেও কিন্তু এই আগুনে একদিন জ্বলতে হবে। তাই অনুরোধ করছি, এই আগুন জ্বালানো বন্ধ করুন, সামাজিকভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করুন। আমরা রাজনৈতিক দল, আমরা বারবার চিৎকার চেঁচামেচি করি যে আমরা রাজনীতি করতে এসেছি, মানব সেবা, রাষ্ট্র সেবা করতে এসেছি। তাহলে রাষ্ট্রের মানুষের জন্য, রাষ্ট্রের নাগরিকের জন্য রক্তের প্রয়োজন হয় যখন, সেই রক্ত দেওয়ার আমরা ব্যবস্থা করছি, সেখানে আপনারা ডিস্টার্ব করছেন কেন? প্রশ্ন থেকে যায় না ভাই? যারা এই রক্তদান শিবিরের বিরোধিতা করছে তারা কি আদৌ নাগরিকের ভালো চাইছে? আপনারা বলুন। তারা আগেও নাগরিকের ভালো চায় না। তবে সময়ের সাথে জনগণের জবাব দেবে। এখন আমাদের যে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা এসে দাঁড়িয়ে আছি, এই পরিস্থিতি থেকে আমাদেরকে উতরাতে হবে। এখন ছোট্ট তুচ্ছ ঘটনা, মালদাতে দুটো মানুষকে খুন করেছে। যারা খুন করেছে ঠান্ডা মাথায় তারা রাস্তা অবরোধ করেছে। আবার ভাবতে পেরেছেন? যারা খুন করলো তারাই রাস্তা অবরোধ করেছে, পুলিশকে হুমকি দিচ্ছে, খুনিদের না ধরলে এই করব সেই করব। মানুষ অবাক। দুটো মানুষকে খুন করে সাম্প্রদায়িক টান নেওয়ার চেষ্টা করছে। খুন হয়েছে আমার দুটো হিন্দু সমাজের ভাই, দুটো হিন্দু সমাজের মানুষকে খুন করিয়ে কারা ধরা পড়েছে আবার হিন্দু সমাজের ভাই। কিন্তু ওটা দেখানোর চেষ্টা করছিল যে হিন্দু খুন হয়েছে, মুসলমান খুন করেছে। এই রকম ভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। কিন্তু যারা অ্যারেস্ট হয়েছে তারা কোনো মুসলিম সম্প্রদায়ের নয়, তারাও হিন্দু সমাজের। কিন্তু এই খুনটাকে দেখিয়ে সমাজের মধ্যে বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা ওরা করার চেষ্টা করছে, সমাজে হিন্দু মুসলমানের বিভাজন করার চেষ্টা করছে। এটা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে চোখ কান খুলে রাখতে হবে, আমাদেরকে প্রশ্ন করতে হবে। ওই মিডিয়ার বুলি আমরা শুনে এক শ্রেণীর মিডিয়া আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। আমাদের প্রশ্ন করতে হবে যে স্কুলগুলোতে টিচার নাই কেন? আমাদের প্রশ্ন করতে হবে হসপিটালে ডক্টর নেই কেন? আমাদের প্রশ্ন করতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে কেন? আমাদের প্রশ্ন করতে হবে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে কেন? আমাদের প্রশ্ন করতে হবে পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে কেন? আমাদের প্রশ্ন করতে হবে কাশ্মীরের জঙ্গিগুলো কোথা থেকে আসলো? আমাদের প্রশ্ন করতে হবে ওখানে সেনা ছিল না কেন? তার পরিবর্তে আমরা কি করছি? কটা হিন্দু মরেছে, কটা মুসলমান মরেছে সেইটা গুনছি আমরা। আমাদের দুর্ভাগ্য এটা। আমাদের প্রশ্ন করা দরকার ছিল লেদার কমপ্লেক্সে যারা কাজ করে তাদেরকে শ্রম কোডের আন্ডারে আনা হচ্ছে না কেন? আমাদের প্রশ্ন করতে হবে লেদার কমপ্লেক্সে যারা কাজ করছে তাদেরকে লেবারের যে সমস্ত গাইডলাইন আছে সেটা মেনটেন করানো হচ্ছে না কেন? আমাদের প্রশ্ন করা দরকার। কদিন আগে আপনারা দেখেছিলেন আমাদের এই লেদার কমপ্লেক্সে ম্যানহোলে নেবে কাজ করছিল, দেখেননি ভাই? 3 জন মারা গিয়েছিল, আপনারা জানেন কি? 3 জন মারা গিয়েছিল। তো তারা কেন মারা গিয়েছিল? ম্যানহোলে ঢুকে কাজ করছে। 2013 বা 2016-তে সুপ্রিম কোর্টের অর্ডার আছে ম্যানহোলে নেবিয়ে মানুষকে কাজ করানো যাবে না। যদি খুবই প্রয়োজন হয়, আপনাদের জানিয়ে রাখি এই অর্ডারটা আছে, তাকে উপেক্ষা করে নেবেছিল। আর আপনি আমি হিন্দু মুসলমান করছি, 3 জন মারা গিয়েছিল। তাদের ধর্মীয় পরিচয় কি জানেন? দুটো মুসলিম, একজন হিন্দু। এটাও তো হতে পারে, এটাও তো হতে পারে যে আমার হিন্দু ভাইটা আটকে গিয়েছিল, মুসলিম ভাই দুটো ঢুকে বার করতে গিয়েছিল, বা একটা মুসলিম ভাই ভেতরে ঢুকে আটকে গিয়েছিল, দুজন, একজন হিন্দু একজন মুসলমান ঢুকে বার করতে গিয়েছিল। এটাই তো হয়েছে। হিন্দু মুসলমান কি তারা দেখেছে? তারা কি দেখেছে? আমি শ্রমিক, আমার শ্রমিক ভাই আটকে গিয়েছে, বার করতে হবে। হিন্দু মুসলমান নির্বিশেষে অন্যর জন্য জান দিয়ে দিল, তাই তো? কেন ওর ভিতরে ঢুকলো? ওই রকম ভাবে ঢুকা তো উচিত নয়। আইন বইয়ের ভিতরে ঢুকলে এটা নিয়ে কি আমরা প্রশ্ন করেছি? আমাদের এই প্রশ্ন করার সময় দেয়নি। আমাদের মাথার মধ্যে হিন্দু মুসলমান ঢুকিয়ে দিয়েছে, আমাদের মাথার মধ্যে ধর্মীয় বিভাজন ঢুকিয়ে দিয়েছে। আমাদের প্রশ্ন করা দরকার ছিল পশ্চিম বাংলার লেবার মিনিস্টারকে, যে যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ম্যানহোলের মধ্যে এই ধরনের মানুষকে ঢুকানো যাবে না, কেন ঢুকলো? আর যদি ঢুকতে হয় ফুললি তাকে সেফটি করে তার ইকুইপমেন্ট লাগিয়ে গ্যাস ট্যাস লাগিয়ে ঢুকাতে হবে। তাছাড়া ঢুকলো কেন? যারা ঢুকিয়েছে যে কোম্পানি, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে, এটা কি আমরা প্রশ্ন করেছি?
আমাদেরকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছে না। মিডিয়ার মাধ্যমে আর কিছু রাজনৈতিক নেতারা এমন ভাবে আমাদের মাথা খেয়ে রেখেছে যে আমরা আসল মুদ্দাতে আসল বিষয় না প্রশ্ন করে সাবজেক্ট ছেড়ে অবজেক্টে চলে যাচ্ছি।